রিজরাতে প্রথম থিমের পুজো এই রবীন্দ্রসংঘ ক্লাবের হাত ধরেই হয়েছে। তখন রিজরা তো মফস্বল এলাকা, লোকে ব্যঙ্গ করতে ভালোবাসে, তখন ব্যঙ্গ করতে যে ঝুলন হচ্ছে, ঝুলন আমাদের কানে এটা বাজতো, রবীন্দ্রসংঘ ঝুলন। পুজো মিটে গেলেই হচ্ছে সেন্ট্রাল কমিটি মিটিংটা। আচ্ছা, মিটিং থেকে সব কমিটি থেকে দুজন করে আমাদের মেম্বার নিয়ে আছে, মানে আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার। একজন মিস করলে আরেকজন থাকতে হবে। তাতে আমরা বসে যদি পটুলিয়াম থেকে বটতলা অবধি, আচ্ছা, বটতলা অবধি যদি আমরা রোড ধরে পজিশন করতে পারি, আমাদের রিজা আগে অ্যাড আসতো না। এই যে আমরা ওয়াল করেছি রাস্তার সাইডে ব্যানার লাগানোর জন্য, এসব হতে চিন্তাই ছিল না, কারোরই ছিল না। কেন হচ্ছে ছাতের এতে বেঁধে দিত, আগে বোর্ডিং লাগাতো, ওই প্রতিটা ছাদ থেকে বেঁধে ঝুলিয়ে দিত। ওইটা আমরা প্রথম করেছি। এবং পুজোর এক সপ্তাহ আগে কোথাও গেলে পাবে না। ওই এবছর পুজো শেষ, সামনে বছরের জন্য এখন থেকে একটা অঞ্চলে একটা পুজো বড় হলেই হবে না, অনেক পুজো যদি বড় হয় তবে গিয়ে সেই জায়গায় লোক প্রচুর আসবে না, মানে অন্ধকার করে দিচ্ছে। মানে ওইটাই তো বললাম যে আমার বিগত 6-7 বছর ধরে এর এগেনস্টেই তো লড়াই, যেটা এই বছর গিয়ে সাকসেস হয়েছে। মানে সবাই নমস্কার। কাকা ভাইপো ফিল্মস নিবেদিত রিষড়ার হৈমন্তিকা আড্ডা সিরিজ পডকাস্টের আজকের পর্বে আমরা হাজির হয়েছি রিষড়ার তেঁতুলতলা রবীন্দ্র সংঘ জগদ্ধাত্রী পূজা কমিটিতে, এবং আমরা পেয়ে গেছি ক্লাবের মূল কর্ণধার দুজনকে, সুব্রত মুখোপাধ্যায় এবং মানস চক্রবর্তী মহাশয়কে, এবং অবশ্যই যাকে ছাড়া তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো অসম্পূর্ণ, সেই আমাদের সকলের প্রিয় এবং অত্যন্ত গুণী শিল্পী প্রশান্ত পাল মহাশয়কে। নমস্কার। তো আজকের এই আড্ডায় প্রথমেই আমরা যে কথায় আসবো যে রিষড়ার জগদ্ধাত্রী পুজো যদি আমরা দেখি সার্বিকভাবে, তাহলে সেই রিষড়ার জগদ্ধাত্রী পুজোর আকাশে যদি একটা উজ্জ্বলতম নক্ষত্রের নাম আমরা এক কথায় করি, সেটা হচ্ছে রিষড়ার রবীন্দ্র সংঘ। এবং রবীন্দ্র সংঘর পুজো মানেই আমাদের কাছে প্রতি বছর একটা নতুন কিছু পাওয়া এবং অভিনবত্ব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের পুজো এবার কততম বর্ষে পড়লো? আমাদের পুজো এবছর 38তম বর্ষে পদার্পণ করল। আচ্ছা, 37 বছর পেরিয়ে 38 বছরে আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুনত্ব কিছু করবার, ঠিক আছে, নতুনভাবে মানে পুজোকে তুলে ধরা, নতুন থিম নিয়ে আসা, ঠিক আছে, এবং সেই থিমকে যাতে লোকের কাছে বোধগম্য হয় এবং সমাজে একটা মেসেজ যায়, সেই রকমভাবেই আমরা পুজো করার চেষ্টা করি। শুধু যে পুজো তা তো না, পুজোর সঙ্গে সঙ্গে আমাদের বস্ত্র বিতরণ চলে, রক্তদান শিবির চলে, ঠিক আছে, সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক অ্যাক্টিভিটিস আছে আমাদের এখানে ক্লাবে। ডাক্তার বসেন, ঠিক আছে, তারপর গরিব ছেলে মেয়েদের যারা লেখাপড়া করতে পারছে না তাদের লেখাপড়ার করা, তার সঙ্গে সঙ্গে সারা বছর এই সামাজিক অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে আমরা পুজোটাকেও করি এবং যতটা ভালোভাবে যা করা সমস্ত কিছুই করবার চেষ্টা করি। গত বছর থেকে আমরা শোভাযাত্রাও শুরু করেছি এবং প্রথম বছরের শোভাযাত্রাতে আমরা রিজার্ভ লোকের মনে দাগ কাটতে পেরেছি। এবছরও আবার নতুন করে হবে, নতুনভাবে হবে। তো এই যে এত বছর ধরে আপনারা পুজোটাকে করছেন এবং এগিয়ে নিয়ে চলেছেন, হ্যাঁ, তো এবং এটা তো একটা ছোট ব্যাপার না, একটা বৃহৎ কর্মকাণ্ড এবং সারা বছরের একটা প্ল্যানিং, সবসময় একটা সবার চিন্তাভাবনা এটা নিয়ে চলতে থাকে। তো এই যে এত বছর ধরে পুজোটা এগিয়েছে এবং আপনারা শুরু থেকেই পুজোর সঙ্গে যুক্ত, সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে পুজোটা পরিবর্তন হয়েছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে পুজো পরিবর্তন হয়েছে অবশ্যই। এর আগে আমাদের প্যান্ডেল হতো, কাপড়ের প্যান্ডেল ছিল, তারপরে মেদিনীপুরের হোগলা পাতা, ঝিনুক ইত্যাদি ইত্যাদি দিয়ে হতো, তারপর প্লাইয়ের প্যান্ডেল হলো, প্যান্ডেলের পর তারপর আমরা থিমে চলে এলাম, ঠিক আছে। প্যান্ডেল হচ্ছে একটা অনুকরণ করে কোনো বিষয়কে সেটাকে করা, থিম হচ্ছে ক্রিয়েশন, শিল্পী নিজে থেকে তার ক্রিয়েটিভিটি এখানে চিন্তাভাবনাটাকে পুরো বাস্তবায়িত করেন এবং সেটার দ্বারা একটা সামাজিক মেসেজও থাকে তার, একদমই, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিস উনি তুলে ধরার চেষ্টা করেন। সেই জন্য আমরা দেখলাম যে ওই প্যান্ডেল বা ওই অনুকরণের থেকে এর গুরুত্ব অনেক বেশি এবং আমরা ওই জন্য থিমের পুজোতেই পুরোপুরিভাবে যুক্ত হয়েছি এবং রিজরাতে প্রথম থিমের পুজো এই রবীন্দ্রসংঘ ক্লাবের হাত ধরেই হয়েছে। তখন রিজরা তো মফস্বল এলাকা, লোকে ব্যঙ্গ করতে ভালোবাসে, তখন ব্যঙ্গ করতে যে ঝুলন হচ্ছে, ঝুলন আমাদের কানে এটা বাজতো,
আচ্ছা। ওই রবীন্দ্রসঙ্গ ঝুলন করেছে। মানে এই ঠিক আছে? কথাটা বলছে এই যে- কথাটা বাজতো, কানে বাজতো, আচ্ছা, কিন্তু এখন যাই হোক হ্যাবিচুয়েটেড হয়েছে হ্যাঁ, মানে লোকে। শিল্প ভাবনা শুধু না, আমার হ্যাঁ। মনে আছে আমিও রিষড়ারই হ্যাঁ, মানে হ্যাঁ, বাসিন্দা। হ্যাঁ। অনেক ছোট বয়সে আমার মনে আছে এখানে একবার সেই কার্গিল যুদ্ধ হ্যাঁ হয়েছিল, হ্যাঁ যে পাহাড় করে হ্যাঁ, তারপরে সেখানে মানে লাইট অ্যান্ড সাউন্ড করে, মানে এই ধরনের অভিনব জিনিস তখনকার দিনে একদমই নতুন। যেমন আমরা ঘট বিসর্জন, গত 4 একদম। বছর ধরে আমাদের ঘট বিসর্জন হচ্ছে, ঠিক আছে? পুজোর পরে মায়ের ঘটকে তো লোকে যায় মানে গিয়ে দশমীর গঙ্গায়- দিন। হ্যাঁ, দশমীর দিন গিয়ে বিসর্জন করে চলে, কিন্তু আমরা ওটাকেও শোভাযাত্রা সহকারে, কারণ পুজো তো মায়ের পুজো, মায়ের মূর্তির যেমন আরাধনা করি, ঘটটাই হচ্ছে মূল, ঠিক আছে? সেটাও বড় পবিত্র জিনিস, হ্যাঁ, সেটাকে মূর্তি তো আমরা বাকি 4 হ্যাঁ, দিন রেখে দিচ্ছি, থাকছে, কিন্তু সেটাকেও সেইভাবে ভক্তি সহকারে, আধ্যাত্মিক ব্যাপারটাও আমরা শুধুমাত্র দেখানোর বিষয় না, মনের ভক্তিটাই হচ্ছে আসল বিষয়। ভক্তি থাকলে তবেই তো, এবং যা হচ্ছে সব মায়ের জন্যই হচ্ছে, আমাদের পুজো উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, সেই ভক্তি আমাদের মধ্যে আছে, মাও তাতে সাড়া দেন, একদম। সেই জন্য হচ্ছে বছর বছর। বেশ, এই তো রইলো পুজোর কথা। এইবারে আমরা যদি এই ক্লাব থেকে একটু বেরিয়ে গিয়ে দেখি যে ঋষরার জগদ্ধাত্রী পুজো, সেটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে। এখন মানে এই মুহূর্তে বোধহয় ঋষরায় অন্তত 120টি বেশি 100টির পুজো বেশি। পুজো হয়, এবং এবছর পুলিশের যা রিপোর্ট মানে যেটা বেরিয়েছে সেই অনুযায়ী 33টি শোভাযাত্রা এবারে অংশগ্রহণ হ্যাঁ, করছে। হ্যাঁ, তো যত দিন যাচ্ছে ঋষরার পুজোকে মান বাড়ছে, এবং সেই সঙ্গে যেটা আমরা যেহেতু অন্যান্য ক্লাবগুলোর সঙ্গেও আমরা কথা বলেছি, তাদের যারা কর্তারা রয়েছেন তারাও বলেছেন যে খরচ বাড়ছে, এবং সেই খরচটা শুধুমাত্র যে মেম্বারশিপ এবং চাঁদা দিয়ে তারা কোলাতে পারছে না। সেই দিক থেকে যদি দেখি, আমরা যেটা দেখে এসেছি, ঋষরা রবীন্দ্র সংঘ প্রথম থেকেই ব্র্যান্ড প্রমোশন এবং কর্পোরেটের সঙ্গে কিন্তু যুক্ত হতে পেরেছে, এবং কিন্তু ঋষরার অন্য পুজোগুলোর যে আক্ষেপের এক জায়গা তৈরি হচ্ছে, যে তারা বলছে যে ঋষরাতে বড় ব্র্যান্ড আসতে চায় না। এই বিষয়ে আপনার কি মতামত? আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা, রিজা রবীন্দ্র সংঘ যখন পুজো করে তখন হচ্ছে কি যে রিজায় জয়ত্রী পুজো সেইভাবে সবাই করতো না। আচ্ছা, কেন এই যে প্ল্যাটফর্ম হচ্ছে, এটা রিজা রবীন্দ্র সংঘ প্রথম করেছিল। হুম, প্যান্ডেলে যে হচ্ছে কি যে মার্বেল পাতা, যে এটা রবীন্দ্র সংঘ প্রথম করেছিল। গ্লেস টাইলস হচ্ছে কি যে আমরা প্যান্ডেলে প্রথম পেয়েছিলাম, এইরকম আমরা হচ্ছে কি যে করেছিলাম। তারপর থেকে যখন প্রশান্ত পাল আমাদের এটা নিয়ে 16 বছর করছে, আচ্ছা, প্রশান্ত পাল আসার পর রিজা রবীন্দ্র সংঘার প্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে কিন্তু চিন্তা করে না। আচ্ছা, আমাদের সব দায়িত্ব আমরা প্রশান্ত পাল সব নিয়ে নিয়েছি। মানে আমাদের আগে যেমন আমরা প্যান্ডেল খুঁজতে বেরোতাম, হ্যাঁ, যে সবারই সারা একটা এটা কলকাতা ঘুরতাম, সারা বছর ধরে একটা প্রশান্ত খোঁজাখুঁজি থাকে। পাল আর তার সঙ্গে ছিল শিবুদা। আচ্ছা, তারা যেদিন থেকে আমাদের এখানে এসেছে 16 বছর ধরে, আমাদের আর কিছু খুঁজতে যেতে হয় না। ওই আমরা 3-4 দিন ধরে কলকাতা যাই, প্রশান্তদার হচ্ছে কি যে প্যান্ডেল দেখি, প্রশান্তদা পরিষ্কার বলে দেয় তোমাদের কোনটা নেবে নিয়ে নাও, তারপর ওখানে গিয়ে যা করার আমি করি। ব্যাস, মানে পুরোটাই ওনার দায়িত্ব। ওনাদের পুরোটাই ওনার দায়িত্বে। আমরা এখন খালি একটু লাইট ফাইট নিয়ে পয়সা নিয়ে মেতে আছি। প্যান্ডেলে ভেতরে লাইট ঠাকুর এসব আমাদের কোনো চিন্তা ভাবনার মধ্যেই নেই। আমাদের প্রশান্ত পাল বসে আছেন, উনি শুধু আমাদের আর্টিস্ট না, আমাদের ক্লাবের ক্লাবের member। অ্যাক্টিভ মেম্বার, মানে উনি যেটা বলবে সেটাই হবে। ওনার ডিসিশনই শেষ কথা। এরা। সেটা তো রইলো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে অর্থনীতির জায়গাটা। অর্থনীতির জায়গায় রিজরা রবীন্দ্র সংঘর পুরো এই যে 17 কাঠা জমিটা আমরা কিনেছি, আমাদের নামে রবীন্দ্র সংঘর নামে দলিল আছে। আচ্ছা, আর আমরা ইনকাম বাড়ানোর জন্য বিয়ের বাড়িটা করেছি। আচ্ছা, আমাদের বিয়ের বাড়ি থেকে সারা বছরে যত টাকা আসে, কিছু টাকা হচ্ছে কি যে দুর্গা পুজোয় কিছু টাকা গরিব লোককে সাহায্য করি, আর সবচেয়ে বেশি টাকা জয়ত্রী পুজোয় খরচা করি। আর আমাদের হচ্ছে কি যে ক্লাবে কিছু ভালো ছেলে আছে যারা অ্যাড নিয়ে আসে। হ্যাঁ, সেই ক্ষেত্রেই আমি প্রশ্নটা করছি। তারা অ্যাড নিয়ে আসে, মোটামুটি এবারে আমাদের 14খানা গেট হবে, খালি অ্যাডের গেট 14টা হবে। হ্যাঁ, আমি এটাই বলছি যে রবীন্দ্র সংঘ যেটা পারে সেটা ঋষরার অন্য পুজোগুলো কেন পারছে না, কোথায় খামতি থাকছে? অন্য পুজোগুলো হচ্ছে কি যে এই যে যেমন খুঁটি পুজো, এটা রিজরা রবীন্দ্র সংঘ আগে থেকে করে, মানে হচ্ছে কি যে জন্মাষ্টমী, সেটা রিজরা কোনো ক্লাবের কোনো দিনই চিন্তা ছিল না। এটা আমাদের শিখেছে প্রশান্ত, একদম। খুঁটি পুজো করতে। মানে পুরো জিনিসটাকে একটা প্রফেশনালিজমের একদম জায়গায়। কলকাতা স্টাইলে। কলকাতা স্টাইলে করতে হবে, এবং সারা বছর আমরা পুজোটাকে নিয়ে চিন্তা করি কোথা থেকে ইনকাম বাড়াতে আচ্ছা, হবে, আচ্ছা। কোথা থেকে অ্যাড আনতে হবে,
সারা বছর আমার তার কোনো- মানে এটা সারা বছরের চিন্তা ভাবনা সারা হওয়া বছরের উচিত, চিন্তা শুধু ভাবনার ফল। পুজোর এক সপ্তাহ বা এক মাস আগে থেকে ভাবলে হবে না। না না আচ্ছা একদমই আচ্ছা। এবং অনেকের বক্তব্য এটা যে যে সমস্ত এজেন্সিগুলো অ্যাড দেয় তারা এটা বলছে যে রিজিস্ট্রার পুজোয় নাকি ভিড় হয় না, তাই জন্য আমরা অ্যাড দেবো না। এই কথাটা কি ঠিক? একদমই না, রিজার্ভ পুজো তো ভিড় হয়, একদমই একদম। রিজার্ভ পুজো ভিড় হয়। যেমন আমাদের হচ্ছে কি যে আমাদের সেন্ট্রাল কমিটি এবারে একটু জোরদার হয়েছে। ঠিক। রিজার্ভ যে পুজোগুলো হয় সেই পুজোগুলো অনেকে চিন্তাই করে না। হুম, যেমন গলির ভেতর দিয়ে প্রশাসন সবাই খরচা করছে। একদম। যেমন আমি বক্তব্য রেখেছিলাম যে পেট্রোলিয়াম থেকে বটতলা অবধি জিটি রোড ধরে প্রশাসন করতে, আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু একটা অনেক বেশি হবে। আচ্ছা। প্রচারের আলোয় যাবে বিষয়টা। একদম। এই জায়গা থেকে এইটা আমি কথাটা অবশ্যই আসবো যে প্রসেশন নিয়েও অনেকের বক্তব্য যে গলির মধ্যে দিয়ে প্রসেশন যায় এবং সেক্ষেত্রে লাইট আটকে যায়, ভালো ভালো সেক্ষেত্রে লাইট ভালো- আনতে পারা যায় এবং মানুষ দেখতে পারে না, যে চওড়া ছোট। অনেক রাত হয়ে যায়, অনেক রাত অবধি মধ্যরাত্রির হয়ে যায় যে মেন রোড দিয়ে যেতে, তখন আর মানুষ দেখতে পায় না। তো সেক্ষেত্রে আপনি কি কি বলেছিলেন সেটা যদি বলেন। আমি বলছি এবারেও প্রস্তাব দিয়েছি, যেহেতু এবারে হবে না, সামনেবার আমরা আপ্রাণ চেষ্টা করব। যেহেতু সেন্ট্রাল কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট, আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করব। কেন আমি বলেই দিচ্ছি, পুজো মিটে গেলেই হচ্ছে সেন্ট্রাল কমিটি মিটিং ডাকছে। আচ্ছা মিটিং থেকে সব কমিটি থেকে দুজন করে আমাদের মেম্বার নিয়ে আছে, মানে আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বার। বাহ। একজন মিস করলে আরেকজন থাকতে হবে। তাতে আমরা বসবো, বসে যদি পেট্রোলিয়াম থেকে বটতলা অবধি, আচ্ছা, বটতলা অবধি যদি আমরা রোড ধরে প্রশাসন করতে মানে পারি, শ্রীরামপুর বটতলা। যেমন হ্যাঁ, শ্রীরামপুর যেমন চন্দননগরে হয় যেমন চন্দননগরে আচ্ছা, হয়, আচ্ছা। তাহলে কিন্তু আমাদের ওই গলির ভেতর ছোট লাইট আনতে হবে না। আমরা যদি মানে বটতলা- জিটি রোড ধরেই পুরো প্রসেশন হ্যাঁ, যদি করা যায়, যদি সবাই বলা যায়, একমত এটা হয়। চিন্তা ভাবনা আমরা সেখানে প্রশাসন সহযোগিতা করবে। হ্যাঁ, সেটা প্রশাসনের- নিশ্চয়ই করবে। সেন্ট্রাল মানে- কমিটি যদি জোট থাকে প্রশাসনকে করবেই, কারণ প্রশাসনও চায় যে ভালো করে হোক, ভালো জায়গা হোক। একদম। এই জায়গা থেকে আমি একটা কথা আসি, যেহেতু আপনি সেন্ট্রাল কমিটির সঙ্গে যুক্ত, অনেক ক্লাবের এটা বক্তব্য ছিল যে রিজিস্ট্রার এতদিন সেন্ট্রাল কমিটি ভালো মানে পক্ত সেন্ট্রাল কমিটি ছিল না, তার ফলে কি হতো ক্লাব সংগঠনগুলো এবং প্রশাসন এদের মধ্যে যে যে interaction, লিয়াজের ব্যাপারটা ছিল। হ্যাঁ একটা দূরত্ব ছিল এবং সেই কথাটা ঠিকঠাক জায়গায় পৌঁছতো না। সেক্ষেত্রে আপনারা নতুন কি কি পদক্ষেপ নেবেন বলে ভেবেছেন? আমরা যেমন হচ্ছে কি যে সেন্ট্রাল কমিটি থেকে প্রথমেই হচ্ছে কি যে আমাদের থানার বড়বাবু আর আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার। আচ্ছা হ্যাঁ, তো হচ্ছে কি যে তিনজনে মিলে আমরা হচ্ছে কি যে বসে অনেকবার মিটিং হয়েছে, অনেকবার মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আমরা করেছি যে সেন্ট্রাল কমিটি, পৌরসভা, তার উপরে হচ্ছে থানা, আচ্ছা যে সব কটা ডিসিশন মেনে চলতে হবে। কোন রুটে যাবে, কোন রুটে ঘুরবে, কোনখানে কতক্ষণ থাকবে, একদম। পজিশন 1 থেকে 33 নম্বর অবধি কোন কোন পুজো কমিটি কটায় টাইম, আচ্ছা সেই টাইম এইগুলো বসে সিদ্ধান্ত করা হয়েছে। তাতে যা করা হয়েছে, আগেরবার যেমন আমাদের একটা ঘাটে বিজয় হয়েছিল, হ্যাঁ ফাঁড়ির ঘাটে, এবারে দুটোতে এবারে হচ্ছে। দুটো ঘাট আমরা হচ্ছে কি যে প্রেম মন্দির ঘাটও হচ্ছে কি যে করা হয়েছে। আর আমরা থানার বড়বাবুকে খুব ভালো পেয়েছি, আচ্ছা যিনি হচ্ছে কি সঞ্জয়বাবু, যে হচ্ছে কি যে পুজোটাকে নিয়ে উনি অনেক উৎসাহ দেখাচ্ছেন। বাহ, তার মানে প্রশাসনের একটা বিরাট পুরোপুরি ভূমিকা একটি রয়েছে। ভূমিকা খুব রয়েছে। অ্যাক্টিভ, মানে 100-200 নাম্বার দেওয়া যাবে। বাহ, থানার বড়বাবু, রিজার্ভ চেয়ারম্যান দুজনেরই পুরোপুরি সমস্ত রকম সহযোগিতা রয়েছে। এবার খালি পুজো কমিটিগুলোর নিজেদের মধ্যে একতা রেখে, লিয়াজও রেখে যদি করতে পারে সুস্থ। হ্যাঁ আমার মনে হয় তবেই আমরা রিজিস্ট্রার পুজোকে আরো একটা বড় সম্মান স্কেলে নিয়ে যেতে হ্যাঁ, পারবো। সম্মানটা কারণ যাতে রিজার্ভ আমরা সবাই এটা চাই, যারা রিজিস্ট্রারবাসী এবং যারা রিজিস্ট্রার পুজোকে ভালোবাসে, যে পুজোটা শুধু পুজো নয়, যেটা একটা উৎসব একদম। এবং রিজিস্ট্রারকে আরো বিশ্বের দরবারে নিয়ে যাবে এই পুজোকে হাত। এই যে আমরা পুজোটা করছি রিজার নাম করার জন্য, তো একদম। রিজার নাম করার জন্য, সেই জন্য আমার বক্তব্য ছিল জিটি রোড ধরে প্রশাসন কর। কেন তাহলে- আমরা এখানে 9 ফুট হচ্ছে কি যে ক্লিয়ার পাচ্ছি, 9 ফুটে ভালো লাইট হয় না, না 9 ফুটে ভালো লাইট হয় না। এবং যারা পশ্চিম পাড়ের পুজো, তারা আবার আরো একটা কথা বলছে, তাদের সবচেয়ে বড় অসুবিধা হয়ে যাচ্ছে রেলগেট। তারা ওই জন্য বড় লাইট আনতেই পারছে না। অনেক কমিটি বলছে পাড়াতে ঘুরতে পারবো না, বললাম চন্দননগরে পাড়ার লোকেরা লাইট দেখতে পায় না। ঠিক। আমার যেখানে এখানেও পুজো পায় না কমিটি- আমার মনে হয়, কারণ আমরা যখন প্রসেশন নিয়ে রাত্রি 3টের সময় কোনো একটা রাস্তা দিয়ে পাস করি, আমার মনে হয় না খুব একটা পাড়ার লোকও কেউ জেগে থাকেন যারা বাইরে এসে প্রসেশন দেখেন। তো প্রথম সেক্ষেত্রে একটা অভ্যাস থেকে পাল্টে আরেকটা অভ্যাসে গেলে প্রথম 2-4 বছর একটু নিশ্চয়ই। মনে হবে যেন মতবিরোধ- বেমানান বেমান, এবং মতবিরোধও থাকবে, তারপরে আবার সেখান সেটা থেকে মানানসই ভালো হয়ে জিনিস যায়। একটা বেরিয়ে বিষয়টা আসুক, হচ্ছে- এটাই চাই 100 বার। খুবই একটা ভালো দিক একটা আমরা খুঁজে পেলাম, মানে রিজিস্ট্রার পুজোকে আমরা চাইছি সবসময় বড় হোক,
এবং সবাই, এবং ওই যেটা কেন্দ্রীয় কমিটির কথা যেহেতু এলো, সেখানে আরও একটি কথা উঠেছে যে এই সমস্ত যারা ব্র্যান্ড প্রমোশন যারা করে, অ্যাডভার্টাইজমেন্ট করে, যেটা চন্দননগরে হয়, যেহেতু সবসময় একটা চন্দননগরের সঙ্গে কম্প্যারিজন চলে আসে আমাদের, যেহেতু পাশের শহর, তো সেই যে সমস্ত সংগঠকগুলো কেন্দ্রীয় কমিটির কাছে আসুক, বা তারা কেন্দ্রীয় কমিটি তাদের কাছে যাক, দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ক্লাবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করুক, তবে গিয়ে বাকি যারা বড় পুজো করতে ইচ্ছুক বা চাইছে তারা সেটা করতে পারবে। এই বিষয়ে আপনার কি মত? না, প্রথম কথা হচ্ছে কি যে আমাদের রিজা আগে অ্যাড আসতো না। এই যে আমরা ওয়াল করেছি রাস্তার সাইডে ব্যানার লাগানোর জন্য, এইসব ওদের চিন্তাই ছিল না, কারোরই ছিল না। কেন হচ্ছে ছাতের এতে বেঁধে দিত আগে, বড়দিন লাগাতো, ওই প্রতিটা ছাদ থেকে বেঁধে ঝুলিয়ে দিত। ওইটা আমরা প্রথম করেছিলাম, আগে ওয়াল তৈরি করে। কলকাতার মতো কলকাতা দেখেই শেখা, কলকাতা দেখেই শেখা, প্রশান্ত দাই সব বলে দেয়। আচ্ছা, এই ওয়াল করে দাও, ঠিক ব্যানার আসবে, ঠিক কোম্পানি আসবে, এবার যোগাযোগ করতে হবে। আজকে কথা হচ্ছে রিজার্ভ সেন্ট্রাল কমিটির কাছে এখনো কোনো অ্যাড আসে না। রিজার্ভ সেন্ট্রাল কমিটি আছে, ঠিক আছে, এবারে একটু জোরদার হয়েছে, সামনে বার আরো ভালো হবে। হ্যাঁ, কিন্তু অ্যাডের জন্য কমিটির সদস্যকেই ঘুরতে হবে, এবং পুজোর এক সপ্তাহ আগে কোথাও গেলে পাবে না। ওই এবছর পুজো শেষ, সামনে বছরের জন্য এখন থেকে কথা বলতে হবে। আচ্ছা, যে আমরা পুজো করব, আমাদের একটু কারণ কোম্পানিগুলোর এই অ্যাডের জন্য তো একটা বাজেট থাকে, হ্যাঁ। সেই বাজেটটা ওরা পুজোর 3-4 মাস আগে অ্যালটমেন্ট করে আমি দেয়। যেটা শুনেছি যে এবার মানে ওই বাজেটের আগস্টে। হ্যাঁ, ওই বাজেটের অ্যালটমেন্টে গেলে তবেই তো তুমি পাবে। আচ্ছা। সুতরাং সেটার জন্য আগে থেকে দৌড়তে হবে। বেশ, আমার মনে হয় এই জিনিসগুলো অনেকেই হয়তো জানেন না, তাদের এই যে আপনাদের যে কথাগুলো বললেন সেগুলো তাদের হয়তো অনেক কাজে লাগবে। ধন্যবাদ। কাজে লেগে সবাই মিলে যদি সেটা করা যায়, রিজরারই উন্নতি হবে। একদম, এটা হচ্ছে একদম। বিষয়। আমরা এবারে একটু প্রশান্তদার কাছে আসবো। প্রশান্তদার থেকে আমরা জেনে নেব এবছরের শিল্পভাবনা এবং সার্বিক ঋষিরাজ জগদ্ধাত্রী পুজো এবং শিল্পভাবনা কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় থেকে একটু সময় দেওয়ার জন্য। আমরা যেটা প্রথমেই বললাম এবং যেটা সুব্রতবাবুও বললেন, যে ঋষিরা রবীন্দ্র সংঘর জগদ্ধাত্রী পুজো এখন আপনাকে ছাড়া অসম্পূর্ণ, এবং আপনি শুধুমাত্র এখানকার একজন শিল্পী হিসেবে নয়, একজন মেম্বার হিসেবে অঙ্গাঙ্গিকভাবে ঋষিরার সঙ্গে জড়িয়ে গেছে। তো সেই বিষয় থেকে আসবো যে আপনার এই যে চিন্তাধারাগুলো প্রতি বছর একটা নতুনত্ব আমাদের ঋষিরার মানুষ শুধু নয়, যারা আপামর দর্শক তাদের দেয়, এই ভাবনাগুলো কিভাবে আপনি মানে ক্লাব এবং আপনার চিন্তা ভাবনাটা কিভাবে আদান প্রদান হয়? সবাইকে ধন্যবাদ। প্রথমে এই ব্যাপার বলার আগে আমাকে কিছু কথা বলার আছে। আচ্ছা, হ্যাঁ, মানে যেহেতু রিসরার বিষয় আপনি বললেন, 100 এটা আমি ধরুন 28 বছর ধরে আমি কলকাতায় কাজ করছি। 28 বছর হয়ে গেল। চন্দননগরেও প্রায় 25 বছর কাজ করেছি, রিসরাও 16 বছর। তো কলকাতাতেও প্রচুর কমিটি আমি প্রমোট করেছি। প্রমোট মানে নতুন নতুন কমিটি, তারা মানে আলোর আমার হাত ধরেই সবচেয়ে বেশি কমিটি এসছে। চন্দননগরেও প্রচারের আলো এসছে। আর রিসরায় তো রবীন্দ্র সংঘ আছে। 100 তো রিসরায় রবীন্দ্র সংঘ যে কাজ, যে প্রতি বছরই হচ্ছে, মানে একদম কলকাতার টপমোস্ট কাজগুলো আসছে, কলকাতার স্টাইলে হচ্ছে। হ্যাঁ, তারপরে তাদের আনুষাঙ্গিক যে বিষয়টা, সেটাও কলকাতার স্টাইলে হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ক্লাব অধিকর্তা এবং সদস্যদের প্রফেশনালিজম। ওটাই প্রফেশনালিজম, যেটা অনেক ক্লাবে হয়তো নেই। বলা হয় যে ওরা পুরোটাই দক্ষতার সাথে মানে করতে পেরেছে, তাই আজকে রবীন্দ্রসংঘ এখানে। এছাড়াও আমার রিসরায় দীর্ঘদিন কাজ করার একটা উদ্দেশ্যও আছে, কেননা অন্যান্য জায়গার মতো রিসরার পুজোটা আপনি বুঝতেই পারছেন, বর্তমান সময় রিসরার পুজো অনেক ডেভেলপ করেছে। একদমই তাই। তো এই ডেভেলপের পিছনে কিন্তু রবীন্দ্রসংঘ সবার চেয়ে বেশি অবদান, কেন রবীন্দ্রসংঘ বছরের পর বছর যে এই এত নতুন ধরনের কাজ, এত হিউজ পরিমাণে একটা কাজ, শুধু কাজই নয়, তার আশেপাশে যেইভাবে একটা বড় দুর্গাপুজো হলে, কলকাতায় দুর্গাপুজো হলে যেরকম হয়, ঠিক রবীন্দ্রসংঘ তার প্রেজেন্টেশনটা সেরকম। এতে কি হয়, মানে হয়তো রিসরার অনেক কমিটি ঈর্ষা করতে পারে, কিন্তু তার চেয়ে বেশি করে মানে রবীন্দ্রসংঘ থেকে শেখার। একদম আমার মনে হচ্ছে যে তার প্রভাব আস্তে আস্তে পড়ছে। আমি খালি
এই রবীন্দ্রসঙ্গতে এই মানে রিষ্টাতে কাজ করার জন্য আমি অনেক শিল্পীকে বলি আমাদের কলকাতায় রিষ্টাতে কাজ করতে, তাদের রেফারেন্সও দিই। অনেক শিল্পী এবার কাজও করছে। অ্যাকচুয়ালি কি একটা অঞ্চলে একটা পুজো বড় হলেই হবে না, অনেক পুজো যদি বড় হয় তবে গিয়ে সেই জায়গায় লোক প্রচুর আছে। দেখে যেটা আপনি বললেন শেখা, এবং 2 নম্বর হচ্ছে একটা যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সেটা থাকবে। হ্যাঁ, তারা ভাববে যে আমরাও কেন ওইটা করতে পারবো না, সেই জায়গা থেকে হয়তো আরো বড় সুস্থ প্রতিযোগিতা না থাকলে পুজোর ডেভেলপ কোনোদিনই হবে না। মানে এই যে অ্যাওয়ার্ড পাওয়া বা ভালো প্রশংসা পাওয়া, এটা না থাকলে আপনি পুজো কোনোদিন একটা লেভেলে নিতেই পারবেন, লেভেল থেকে বেরোতে পারবেন না। এই যে বাজেট নিয়ে আলোচনা করলেন এতক্ষণ, এই মানে আগে কলকাতাও সমস্যা ছিল, কলকাতা ওভারকাম করেছে, চন্দননগরও ওভারকাম করছে, রিসরাও পারবে। তো সিস্টেম থেকে বেরোতে হবে, টেকনিক্যালি শিখতে হবে কি কাজ, কেননা দিন দিন যেভাবে আপনার লেবার চার্জ, ডেকোরেটর চার্জ, প্রতিমার চার্জ যেইভাবে বাড়ছে, ওই লেভেলে কিন্তু কাজ হবে না। অবশ্যই বাজেটটাকে বাড়াতেই হবে ভালো কাজ যদি আপনি তাকে সারা বছর চিন্তা হবে না। ওই পুজো আসলো 1-2 মাস আপনি আলোচনা করলাম, কোনো দিন সাকসেস হবে, যেটা রবীন্দ্রসঙ্গ করে। একদম। এবং সেই জায়গা থেকে আপনাকে যেটা দেখেছি, সারা বছরই আপনি এবং রবীন্দ্রসঙ্গর যারা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন সবসময় একটা আলোচনার মধ্যে থাকেন এবং টাচে থাকতেই হবে। সারা বছর কোনো কিছু প্রোগ্রাম হলে পুজোটা মানে জগদ্ধাত্রী পুজোটাই মেন, মানে আমি ওটা কিভাবে ডেভেলপ করব তার জন্য সমস্ত কিছু ডেভেলপ। আর এবার থিম সম্বন্ধে, থিম কলকাতা মানে থিমটা বলার আগে বলছি যে বর্তমান সময় না আমাদের মানে আমরা দেখতে পাই যে কাজের মধ্যে এত পাশ্চাত্য সংস্কৃতি ছোঁয়া হয়, বিশেষ করে তাতে কি হয় আমাদের নিজস্ব যে শিল্প সংস্কৃতি যে রয়েছে সেটা আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, এতে পুজোর ফ্লেভারটা জানি কোথায় হারিয়ে যাচ্ছে। সেইখান থেকে মাথায় রেখে এই কাজটা প্রেজেন্টেশন মধুসূদন। হ্যাঁ, কেন এটা মধুসূদন মানে অ্যাকচুয়ালি মধুবনী আর্ট, মানে ভারতবর্ষে সবচেয়ে প্রাচীন খুব পপুলার একটা শিল্প মধুবনী শিল্প, যেটা সারা পৃথিবীতে এর সমাদৃত। মানে সারা পৃথিবীর লোক এই আর্টটাকে খুব মানে পছন্দ করে। আর এই শিল্প এই শিল্পী যারা এই কাজটা করেন যে মৈথালিতে, এরকম প্রচুর শিল্পী আছে যারা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার পেয়েছেন। তো এই রকম একটা শিল্প আমরা তাকে সেইভাবে কদর দিই না, কিন্তু আমার উদ্দেশ্যই ছিল তাই আমি যে ভারতীয় একটা শিল্পকলাকে এমনভাবে আমার যে প্রেজেন্টেশনটা হবে এটা একটা নতুন আঙ্গিকে নতুনভাবে, মানে বর্তমান সময় প্যান্ডেল বা যে কোনো জিনিস যে কোনোতেই আপনি পরিবর্তন দেখবেনই, এটা স্বাভাবিক, যুগের নিয়মে পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন এমনই হবে না যেটা আমাদের মূল সংস্কৃতিটা আমরা ভুলে যাব। এইখান থেকেই এই প্রেজেন্টেশন যে মধুবনী আর্টটাকে একদম আধুনিক ফরম্যাটে একটা হিউজ প্রেজেন্টেশন, যেই কাজটা সারা মানে কলকাতায় সবচেয়ে বেশি পপুলার একটা কাজ। আশা করি রিসরায় রবীন্দ্রসঙ্গ কাজ দেখে মানুষে মুগ্ধ হবে, একবার দেখবে না, তাকে পুরো প্যান্ডেলটা দেখতে গেলে 3-4 বার দেখতে হবে। এবং এই যে আপনি কথাগুলো বললেন সেখান থেকে 2-3টে জায়গা উঠে আসবে। প্রথমত 100 বার আমরা সবাই জানি যে এবছর দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোয় আপনার এই যে শিল্পকর্ম, যেটা আমি কোনো সংগঠনের নাম নিচ্ছি না, যেখানে হয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করে কলকাতার শুধুমাত্র শিল্পী মহল বা পুজো মহলে নয়, সামগ্রিক জনগণের মধ্যে একটা বিরাট সাড়া ফেলেছে। এবং বহু সংগঠক আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা বারবার শুনতে পাচ্ছি আপনার নাম এবং এই কাজের নাম, আপনি বুঝতেই পাচ্ছেন কি বলছি আমি। এবং সেটা একটি বিশেষ পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে, এই কথা নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয়েছে। এবং প্রত্যেকে বলছে, বিভিন্ন বড় বড় সংগঠন তারা বলছে যে এই কাজটা সেই বিশেষ পুরস্কার পাওয়ার যোগ্যতার একটা কাজ হয়েছে। এবং আমরা খুবই ভাগ্যবান রিষড়ার মানুষ যে আমরা রিষড়ার মতো একটি জায়গা যেখানে জগদ্ধাত্রী পুজো নিয়ে আমরা মেতে উঠি, সেখানে আমরা সেই আর্ট ফর্মটা আমরা একদম নিজের চোখের সামনে, আবার হয়তো যারা অনেকেই দেখতে পাননি, অনেকে কলকাতা যেতে পারেন না, তারা তাদের ঘরের কাছে সেটা আমরা পাবো। এবং আমরা সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি সেটা আমাদের মধ্যে নিয়ে এসেছেন, এবং অবশ্যই ক্লাব কর্তাদের। হ্যাঁ, আমি আমি ওই সব কথাগুলো বলতে চাইনি। আমি বলতে চাই যে মানে সবচেয়ে আজকে ভালো লাগছে কি বলুন তো,
এই যে একটা আর্ট ফর্ম যেটা আমার উদ্দেশ্য ছিল, ঠিক। সেই উদ্দেশ্য কিন্তু ফুলফিল হয়ে গেছে। একদম মানে একদম আপনি আগের বছর দেখবেন অনেক শিল্পী, অনেক কমিটি এই ট্রেন্ডের দিকে যাবে, যেটা 100 আমার বার। উদ্দেশ্য এবং ছিল আরো বিগত একটা 5-7 কথা বছর। এখান থেকে উঠে আসছে, যেহেতু আপনি থিম শিল্পী এবং থিম পুজোকে নিয়ে আপনার কলকাতাতে যদি প্রথম থিম পুজো কলকাতার মধ্যে কেউ যারা এনেছে তাদের মধ্যে আপনি একজন, এবং সেই প্রতিকৃত যাকে বলে। তো আপনাকে একটা প্রশ্ন থাকবে, যে কথাটা অনেকের মধ্যে উঠে আসছে, যে থিম প্যান্ডেল মানে একটু অন্ধকার, একটু মানে ফেড কালার, সাদা কালো, যেন এই ট্রেন্ডে মানুষ চলে যাচ্ছে। সেটা তো নয়, সেই ট্রেন্ডটাকে কিন্তু ব্রেক করেছে আপনার এই মণ্ডপসজ্জা। এবং সেই বিষয়ে আপনার কি মনে হয়, রং ছাড়া কি এই কোনো যে আমি শিল্প সম্ভব? এতক্ষণ যে কথা বললাম, আমার লড়াই বা এর এগেনস্টেই তো একদম এই যে অন্ধকার বা একটা আর্ট গ্যালারি, গ্যালারি, মানে দেখবেন রিসার্চ, আর্ট গ্যালারি, লেখা পড়াশোনা করা, মানে লেখা একটা প্যান্ডেল, একটা দর্শক আমি এত লেখা লাগাবো, পড়ার সময়ই পাবে না। না, পড়া যাবে না, মানে অন্ধকার করে দিচ্ছে। মানে ওইটাই তো বললাম যে আমার বিগত 6-7 বছর ধরে এর এগেনস্টেই তো লড়াই, যেটা এই বছর গিয়ে সাকসেস হয়েছে। মানে সবাই মানছে ব্যাপারটা, কেননা আমি পুজো দেখতে আসছি, আমি পুজো দেখতে এসে তাহলে তো আমার নিজস্ব আর্ট গ্যালারিতে আমি আমার এক্সিবিশন করবো, করবো, যেটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। সবচেয়ে বড় সম্মান পেয়েছে ইউনেস্কোর যে পাবলিক আর্ট ফেস্টিভ্যাল। হ্যাঁ, ইউনেস্কোর যে অ্যাওয়ার্ডটা, এটা ভুলেই যাচ্ছে। ইউনেস্কো অ্যাওয়ার্ডটা দিয়েছে ভারতীয় সংস্কৃতি কালচারের জন্য, আর সেখান থেকে আমরা পাশ্চাত্য ওদের কালচারকে কপি করছি। আপনি দেখবেন আলোচনা যখন করছে, কেউ ডেনমার্ক থেকে, কেউ ওখান থেকে কপি করে 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 আজকে প্রাইজ পেয়েছে, তো এই নিয়ে সমালোচনা চলছে। তো সেইখান থেকেই কথা, মানে আপনি যেটা বললেন আমাদের সেটাই ভারতীয় উদ্দেশ্য। সংস্কৃতি, ভারতীয় কালচারের তো অভাব নেই, মানে অভাব নেই তো, মানে ভারতীয় সংস্কার কালচিতে করতে হবে এরকম মানে নেই, কিন্তু মানে একটা ফেস্টিভ থাকবে, উৎসব থাকবে, এটা পুজো। আমি যদি আজকে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে তো উৎসব, আমি যদি জগদ্ধাত্রী পুজো অ্যাবসলিউট হয়ে যায়, মানে ঠাকুরটা অ্যাবসলিউট হয়ে যায়, তো তার মানেটা কি থাকছে? লোকে এমন হয় পুজোতে আমাদের ওখানে লোকে অঞ্জলি দেয় না, মানে ঠাকুরের সামনে ঠাকুরকে খুঁজে পায় না, অঞ্জলি দিতে হয়, অঞ্জলি দিতে অন্য জায়গায় চলে যায়, বা মূল ঠাকুরের সামনে ছোট্ট ঠাকুর রাখা থাকে পুজো করার জন্য। এটা তো থিম জিনিসটা মানুষ বা সবাই বিকৃতি করে দিচ্ছে। থিম মানে এটা নয়, থিম মানে কিছু কিছু শিল্পী বা কিছু কিছু সাংবাদিক এরা বিকৃতি করছে, কিন্তু থিম মানে তো মানুষের তো মানে একটা উৎসব, একটা মানে একটা ঘটনা বা একটা বিষয়কে নিয়ে যে কোনো বিষয় হোক, এটা পাবলিক আর্ট, পাবলিকের বোধগম্য হতে হবে। পাবলিক যেন আমার প্যান্ডেলে ঢুকে তা তো বুঝতে হবে, তার ভালো লাগতে তো হবে, তার একটা মানে উৎসব। আমি মানে জগদ্ধাত্রী পুজোয় আসবো, মানে সারা বছর এত কাজকর্ম করে এসে 4-5 দিন আমি তো আনন্দ এনজয় করব। সে একটা প্যান্ডেলে এসে যদি আমি কিছু বুঝতে পারছি না, অন্ধকার, চোখের জল পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তো মানুষকে তো আনন্দ উৎসব থাকবে। এই কটা দিন বছরে সারা বছর অপেক্ষায় থাকে, তো তার জন্য তো আর্ট গ্যালারি রয়েছে, তার জন্য তো বিভিন্ন সংস্থা, সেখানে গিয়ে করা যেতে পারে। শিল্পীর শিল্পসত্তাকে, সেই যে উপাদানগুলো, সেটা উৎসবের সঙ্গে মানানসই করে তাকে প্রেজেন্ট করতে হবে। এটা একজন শিল্পী হিসেবে আপনার থেকে এটাই আমাদের শোনার ছিল, যে এই বিষয়ে আপনার কি মতামত। এবং এটাই আমার লড়াই, একমাত্র আমি প্রায় বিগত 7-8 বছর ধরে এটাই আমি লড়াই করছি। এই জন্য অনেকে অনেক রকম ক্রিটিসাইজও করেছে বা করেছে, কিন্তু অনেকেই এই বছর মানে মানে তারা মানে কি বলবো, মানে তারা মনোবল ফিরে পেয়ে। একদম, এটা আমার খুব ভালো লাগলো, এবং আমরা রিষড়াবাসী হিসেবে খুব গর্বিত অনুভব করি যখন এই নামটা বারবার সবার সামনে আসে, যে কলকাতার দুর্গাপুজো বড় বড় মাথারা যখন বলছে যে আমাদের ওনাকে দেখে শেখা উচিত, বা ওনার যে শিল্পকর্মটা এবছর দুর্গাপুজোতে সাড়া ফেলেছে সেইটার মতোই সবার হওয়া উচিত, তখন আমরা রিষড়াবাসী হিসেবেও সমান গর্ববোধ করি, কারণ আপনাকে আমরা সবাই রিষড়াবাসী হিসেবেই কিন্তু এখন অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি তো মন থেকে চাই যে রিষড়ার পুজো উন্নতি, মানে খালি রবীন্দ্রসঙ্গ তো উন্নতি হয়েই গেছে, ওরা আরও অনেক কমিটি যেন উন্নতি হয়, একদম এটা আমিও চাই। একদম, খুব ভালো লাগলো আপনাদের সবার সঙ্গে আজকে এই আড্ডায়, এবং অনেক কিছু উঠে এলো এই আড্ডার মাধ্যমে। একদিকে রিষড়ার জগদ্ধাত্রী পুজো, তার কিভাবে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এবং তার কি খামতিগুলো কিভাবে আমরা আরও ভালো করতে পারি, এবং অবশ্যই শিল্পকর্ম এবং
থিম পুজো এবং সেটা নিয়ে কিভাবে আরও অন্যান্য কমিটিরা কিভাবে ভাবনা চিন্তা করবে, অ্যাডভার্টাইজমেন্ট, এটা তো রইলই। সব মিলিয়ে আমাদের বেশ আজকে আড্ডা জমজমাট হয়েছে এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। এবং আমরা আশা করি ঠিক এইভাবেই শুধুমাত্র ক্লাব সদস্য বা প্রশাসন নয়, প্রশাসন, কেন্দ্রীয় কমিটি, ক্লাব সংগঠন, শিল্পী এবং আপামর জনগণ সবাই মিলে আমরা ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে একটা বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবো আগামী দিনে। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের, এভাবেই আমরা যেন সবসময় পাই। এবং অবশ্যই ধন্যবাদ সমস্ত দর্শকদের। আপনারা আসুন রবীন্দ্রসঙ্গীত জগদ্ধাত্রী পুজোয়, আপনারা এখানে এসে এই শিল্পকর্ম অনুভব করুন, ভালোবাসুন। আমাদের ঋষিরাজ জগদ্ধাত্রী পুজোকে বিশ্বের দরবারে আমরা নিয়ে যাই। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসবো আমাদের পরবর্তী এপিসোডে, নতুন কোনো ক্লাবের সঙ্গে কথা বলবো। আজকের মতো এইটুকুই। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাকাভাই ফিল্মস চ্যানেলটিকে। নমস্কার।